প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই মিলে ভালো আছো। আমরা আবারও ফিরে আসলাম আমাদের গ্রামারের অংশ নিয়ে। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব এটা আমাদের সিলেবাসের অন্তর্গত, এবং এই রাইট ফর্ম অফ ভার্ব তোমরা বহুদিন থেকে চেষ্টা করে আসছো এবং অনেকেই এতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করো। তারপরেও যেহেতু আমাদের সিলেবাসে আছে এবং যেহেতু রিভিশনাল ক্লাসগুলো আমরা নিচ্ছি, এখন আমি আজকে তোমাদের আবারও ক্রিয়াপদের সঠিক রূপ, যেমন রাইট ফর্মস অফ ভার্ব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকে। রাইট ফর্ম অফ ভার্বস, ফর্ম রূপ, ক্রিয়াপদের সঠিক রূপ আজ আলোচনা হবে। দেখো, to do this item of grammar we have to analyze the sentence first, in which the verb is given within the bracket in red ink. We have to analyze the sentence. That is, sentence is to be noticed from different directions. That is, what is the tense of the sentence? We have to mark. We have to mark first what is the tense of the sentence. That is, whether the tense is in present indefinite tense, past indefinite tense, or future tense, or present continuous, present perfect continuous. You know all the structures. Present indefinite tense, I eat rice. Present continuous tense, I am eating rice. Present perfect tense, I have eaten rice. Present perfect continuous tense, I have been eating rice. Past indefinite tense, I ate rice. Past continuous tense, I was eating rice. Past perfect, I had eaten rice. Past perfect continuous, I had been eating rice. Future indefinite, I shall eat rice. Future continuous, I shall be eating rice. Future perfect, I shall have eaten rice. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এই যে আমরা টেন্সটা দেখলাম, যে টেন্সে আছে যে ভার্বগুলোর ভেরিয়েশন দেখলাম, সেই ভেরিয়েশন অনুযায়ী ভার্বটা আমাদের বসাতে হবে। তারপরে আমাদের মাইনুটলি দেখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এই যে সেন্টেন্সটার মধ্যে ভার্বটা দেওয়া আছে ব্র্যাকেটে বদ্ধ করে লাল রঙে, তার সেই সেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, অর্থাৎ পরোক্ষ উক্তি না প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ না পরোক্ষ, অ্যাক্টিভ না প্যাসিভ, এটা বুঝতে হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে তো ভার্বের আর সহগ লাগবে না, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আই অ্যাম ইটিং রাইস লাগবে, কিন্তু প্যাসিভ হলে কিন্তু আমাদের লাগবে কি, বি ভার্ব লাগবে আর মুড ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। সুতরাং আমাদের ভার্বের ভেরিয়েশনটা হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা কিন্তু খুবই জরুরি। তারপরেও সেন্টেন্সটাকে আমাদের আবারও বিশ্লেষণাত্মক ভঙ্গিতে দেখতে হবে যে এই সেন্টেন্সটার যে ভার্বটা, যে জায়গায় ভার্বটা আছে, সেই জায়গার ভার্বটা আসলে ভার্ব ফর্ম অর্থাৎ সমাপিকা ক্রিয়া রূপে থাকবে না অসমাপিকা অর্থাৎ নন ফাইনাইট রূপে থাকবে। ফাইনাইট থাকবে না নন ফাইনাইট। তোমরা জানো ফাইনাইট রূপ কোনগুলো? ভার্বের ফাইনাইট রূপ হলো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা একটা বাক্যের অর্থবহ হয়ে উঠতে পারে, বাক্যের অর্থটা পরিষ্কার হয়ে উঠতে পারে, সেই ক্রিয়াপদকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, দেখো নামেই যার পরিচয় অসমাপিকা, যখন ক্রিয়াপদটা কোনো বাক্যের উক্তিকে পূর্ণ করতে পারে না, অর্ধোক্তির মতো থাকে, তখন তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খাইয়া কলেজে গিয়েছিলাম। এই যে খাইয়া, আমি ভাত খাইয়া, এই খাইয়া বলার পরে এই অংশটুকু দিয়ে, এই ক্রিয়াপদটা দিয়ে বাক্য পূর্ণ হয়নি। বাক্য পূর্ণ হয়েছে আমি ভাত খাইয়া কলেজে গিয়েছিলাম। এই যে গিয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এইটা ভার্ব, আই ওয়েন্ট টু কলেজ আফটার ইটিং রাইস, অথবা ইটিং রাইস আই ওয়েন্ট টু কলেজ। ইটিং এটা নন ফাইনাইট রূপ, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের নন ফাইনাইট রূপ মনে আছে, আমি অনেকবার তোমাদের ক্লাসে শিখাইছি। নন ফাইনাইট রূপ হলো তিন রকমের। একটা হলো ক্রিয়াপদের নন ফাইনাইট অর্থ অসমাপিকা ক্রিয়া, তিন রকমের। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইনযুক্ত করা, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব টু প্লাস ভার্ব, আর ভি3 রূপগুলো নন ফাইনাইট। একটা হলো, সেটা হলো ভি3 রূপ ফার্স্ট পার্টিসিপল। তাহলে কয় রকমের নন ফাইনাইট রূপ দেখবি? তিন রকমের। একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা ইনফিনিটিভ। তো আমাদের যখন আমরা দেখবো যে সিম্পল সেন্টেন্স, কোনো কনজাংশন নাই, সিম্পল সেন্টেন্স, তখন আমরা একটা ফাইনাইট ভার্ব দিয়ে বাক্যটাকে পূর্ণ করব। আবার যদি দেখি কমপ্লেক্স বা কম্পাউন্ড আছে, তখন আমাদের দুটো ফাইনাইট ভার্ব লাগবে। যখন কনজাংশন দেখব, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স দেখব, তখন নিঃসন্দেহে আমরা দুটো ফাইনাইট ভার্ব ব্যবহার করব। আর সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব দেখি, ফাইনাইট ভার্ব দুটো দেখি, তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ফলে আরেকটা ফাইনাইট ভার্ব নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। অর্থাৎ আইনযুক্ত করতে হবে, কখনো কখনো টু যুক্ত করতে ভার্বটা নষ্ট করতে হবে, অথবা কখনো ভি3 লিখতে হবে ভার্বটাকে। আবার দেখো কখনো কখনো বাক্যের এই বচনভঙ্গি কখনো নেতিবাচক বচনভঙ্গি হয়, অথবা ইতিবাচক বচনভঙ্গি, অর্থাৎ অ্যাফার্মেটিভ অথবা কখনো নেগেটিভ। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট সাকসেস ইন লাইফ। এই যে কান্ট দিলাম, আনলেস থাকলো ওই দিকটায় নেগেটিভ করতেই হবে। সুতরাং
ইউ সাকসিড ইন লাইফ বলা যাচ্ছে না, তখন নেগেটিভ করে বলতে হবে আনলেস ওয়ার্ক হার্ড ইউ কান্ট সাকসিড ইন লাইফ, কান্ট সাকসিড। সুতরাং বাক্যের বচন ভঙ্গিমাও বুঝতে হবে যে এই বাক্যটাকে ইতিবাচক ফর্মেটে অর্থাৎ অ্যাফার্মেটিভে লেখা আছে না নেগেটিভ করতে হবে। আরেকটা বড় প্রয়োজন যেটা সেটা হলো আমাদের শুদ্ধকরণের ক্ষেত্রে, ক্রিয়া এর রূপের শুদ্ধকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট। যে টেক্সটটা তোমার দেওয়া থাকলো সেই টেক্সটটাকে বাংলায় পরিষ্কার করে বোধে আনতে হবে। অর্থাৎ বোধগম্যতা যদি এখানে অস্পষ্ট হয় তাহলে তোমরা ক্রিয়াপদের সঠিক রূপটা নির্ণয় করতে পারবে না। সুতরাং বাংলা অবশ্যই ভালো বুঝতে হবে যে টেক্সট আমরা করব। তো আমরা যাই একটা টেক্সট যাই এবং ধারাবাহিকভাবে এ বি সি ডি কেমন করে আমরা ভার্বটাকে সঠিক রূপে রূপান্তর করতে পারি সেটা দেখি। দেখো কারেকশন অফ ভার্বস, এই যে লাল রঙে রাঙানো যে ভার্বগুলো আছে এগুলো ইনকারেক্ট ফরম্যাটে আছে। তো আমরা এই ইনকারেক্ট ফরম্যাটের ভার্বগুলোকে কারেক্ট করব। আমরা কারেক্ট করার জন্য যে হাতিয়ারগুলো, আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে আসলাম সেটা একটু দেখব। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড, দ্য লিবারেশন অফ বাংলাদেশ, দেখো দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এটা হলো একটা নাউন ফ্রেজ, এটা প্রিপোজিশন ফ্রেজ মিলে হয়ে গেছে একটা সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ইন্সপায়ার্ড এটা ভার্ব, ইন্সপায়ার্ড মানে ইন্সপাইরেশন হলো নাউন, অনুপ্রেরণা, আর ইন্সপায়ার করা অনুপ্রাণিত করা, আর এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেদিন ইন্সপায়ার্ড ডি যুক্ত হয়ে ইন্সপায়ার্ড হয়ে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আগের ভাবটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইন্সপায়ার্ড মেনি আর্টিস্ট, সিঙ্গার্স অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্টস। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করেছিল অনেক শিল্প সাহিত্যিক এবং গায়কেরা, করেছিল, অনুপ্রাণিত করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। এমিনেন্ট আর্টিস্টই শাহিন সামাদ, এমিনেন্ট মানে প্রখ্যাত বিখ্যাত সুনামধন্য এরকম, এমিনেন্ট এটা অ্যাডজেক্টিভ, এমিনেন্ট আর্টিস্টই মানে সুনামধন্য শিল্পী শাহিন সামাদ জয়েন, এই জায়গায় ভাবটা ভুল। কেন ভুল? তাহলে প্রখ্যাত শিল্পী শাহিন সামাদ জয়েন এটা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু হতে হবে পাস্ট ফর্মে, কারণ তিনি যোগদান করেছিলেন। হ্যাঁ, যেহেতু সেই 1971 সালের কথা, ফলে এটা অতীতকালের কথা, ফলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে, বলতে হবে জয়েন্ট, JOINED, জয়েন্ট। তাহলে একটা কারেক্ট করলাম জয়েন্ট। জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রাম শিল্পী সংস্থা, তিনি যোগদান করেছিলেন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে। কখন যোগদান করেছিলেন? ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধকালীন সময়। সে অ্যালং উইথ আদার্স, তিনি এবং তার আরও সহযোগীদের সাথে ইন্সপায়ার, এই জায়গায় বলছে কি অনুপ্রাণিত করেছিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ইন্সপায়ার তো প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং তিনি করেছিলেন, তিনি আরও সহযোদ্ধাদের সাথে করে অনুপ্রাণিত করেছিলেন কাদেরকে? মিলিয়ন্স, এফএফ মানে ফ্রিডম ফাইটার্স, মিলিয়ন্স অফ ফ্রিডম ফাইটার্স উইথ হার ভয়েস। তাহলে দেখো এই জায়গায় ভার্বটা পাস্ট টেন্স করতে হলো, তিনি অনুপ্রাণিত করেছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফলে ইন্সপায়ার্ড, তিনি আরও সহযোদ্ধাদের সাথে করে অনুপ্রাণিত করেছিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে উইথ হার ভয়েস, তার সেই কণ্ঠস্বর দিয়ে। এই জায়গায় দেখো ভার্ব রেইজ, রেইজ হলো রাইজ, রেইজ হলো উত্তোলন করা। দেখো রাইজ, RISC, রাইজ, রাইজ মানে ওঠা, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ওঠা, নিজে থেকে ওঠা। আর রেইজ করা হলো নিজেকে গড়ে তোলা, নিজেকে উত্তোলন করা, রেইজ, এটা মূল ভার্ব রেইজ। তো এই জায়গায় ভার্ব লাগবে কি লাগবে না? দেখো এটা হলো সিম্পল সেন্টেন্স, কোনো কনজাংশন নাই। শি অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স অফ ফ্রিডম ফাইটার্স উইথ হার ভয়েস, এর মাঝখানে কোনো কনজাংশন নেই, ইন্সপায়ার্ড একটা ভার্ব আছে, এই আবার ভার্ব দেওয়া আছে, সিম্পল সেন্টেন্স আবার ভার্ব। আসলে এই ভার্বটাকে আমাদের কী করতে হবে? নন ফাইনাইটে নিয়ে যেতে হবে। কেন তিনি এই জায়গায় দেখো মিলিয়ন্স অফ ফ্রিডম ফাইটার্স, কীভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন অন্যান্য সহযোদ্ধাদেরকে নিয়ে এই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে, কীভাবে? তাহলে আমাদের বলতে হবে রেজিং মানে উঠিয়ে, কণ্ঠস্বর জাগিয়ে উঠিয়ে, উঠাইয়া জাগাইয়া, হলে পরে আমরা আইন যোগ করি। সুতরাং এই জায়গায় ভার্বটাকে নষ্ট করতে হলো, নন ফাইনাইট নিয়ে যেতে হচ্ছে। রেজিং ফান্ডস, তাহলে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে তিনি অনুপ্রাণিত করেছিলেন তহবিল উত্তোলনের মাধ্যমে, রেজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। আমাদের যে ওইখানে শরণার্থী শিবির ছিল, সেই শরণার্থী শিবিরের সাহায্য দানের জন্য তারা কণ্ঠস্বর প্রয়োগ করে, অর্থাৎ কণ্ঠস্বর কাজে লাগিয়ে তারা তহবিল জোগাড় করেছিলেন। তাহলে কাজে লাগাইয়া, কণ্ঠস্বর কাজে লাগাইয়া, কণ্ঠস্বর জাগাইয়া, অর্থাৎ জাগিয়েছিল, তাহলে তো পাস্ট ফাইনাইট ভার্ব হয়ে যেত, সমাপিকা দিয়ে যেত, জাগিয়েছিলেন। কিন্তু জাগিয়েছিলেন তো বলছে না, জাগিয়ে বা জাগাইয়া, এটা নষ্ট ভার্ব, ফলে এটা আমাদের নন ফাইনাইট করতে হলো রেজিং।
তোমরা জানো এই জায়গায় ভার্বের এটা বানানটার ব্যাপারটা আছে, রেজিং আর এআইএস যখন আইএনজি করবো তখন ই থাকবে না, যে কোনো ভার্বের শেষে আইএনজি করার সময় ই থাকে না। রেজিং আর এআইএসআইএনজি, রেজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। আমরা সি পর্যন্ত গেলাম, এবার দেখি দ্য কালচারাল ব্যান্ড, সেই সাংস্কৃতিক দলটি ইউজ টু, তারা করতেন, ট্রাভেল, ইউজ টু ট্রাভেল, তারা ঘুরে বেড়াতেন, ইউজ টু ট্রাভেল। দেখো এই জায়গায় ইউজ টু আছে, এই জায়গায় ফলে ভার্বের আর কোনো পরিবর্তন করার দরকার হচ্ছে না, যেহেতু ইউজ টু ট্রাভেল, ইউজ টু এর পরে মূল ভার্বটা মূল ভার্বে থাকবে। আমাদের যেহেতু ইউজ টু অর্থাৎ ট্রাভেলড যদি লিখতো তাহলে তার বাংলা আমরা পড়তাম সেই সাংস্কৃতিক দলটি ঘুরে বেরিয়েছিলেন। আচ্ছা সত্যি কি তাই যে সেই সাংস্কৃতিক দলটি ঘুরে বেরিয়েছিলেন না ঘুরে বেড়াতেন? তাদের দীর্ঘমেয়াদী অভ্যাসের কথা বলছে। সুতরাং দীর্ঘমেয়াদী অভ্যাস হলে পরে তখন পাস্ট টেন্সটাকে ইউজ টু ট্রাভেল করে বলতে হয়। যেমন হোয়াইল আই ওয়াজ এ স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি আই ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার অফ পদ্মা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন পদ্মায় গোসল করতাম, করেছিলাম না করতাম, এই যে দীর্ঘমেয়াদী অভ্যস্ততা এটা বোঝাতে ইউজ টু ব্যবহার করতে হয়। তাহলে দ্য কালচারাল ব্যান্ড ইউজ টু ট্রাভেল, ইউজ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন করার দরকার নেই, ইউজ টু ট্রাভেল টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তাঞ্চল, মুক্তাঞ্চলের বিভিন্ন ক্যাম্পে তারা ঘুরে বেড়াতেন, ট্রাভেল করতেন। তাহলে ইউজ টু ট্রাভেল, এই ইউজ টু এর পরে অনেকেই বলে এই গ্রুপ টু এর পরে ভাবের সাথে আইনযুক্ত হয়, কিন্তু এই ইউজ টু এইখানে আমরা গ্রুপ টু এর পরে ভাবের সাথে আইনযুক্ত করবো না, ইউজ টু ট্রাভেল তারা ঘুরে বেড়াতেন। দে পারফর্ম, তারা অনুষ্ঠান করেছিল, দে পারফর্ম, আচ্ছা করেছিল না করতেন, তারা ঘুরে বেড়াতেন, তারা অনুষ্ঠান করতেন, এটাও কিন্তু দেখো দীর্ঘমেয়াদী অভ্যস্ততার কথা বলছে। ফলে আমাদের এখানেও ইউজ টু ব্যবহার করতে হবে, বলতে হবে দে ইউজ টু পারফর্ম, দে ইউজ টু পারফর্ম। হ্যাঁ, তারা অনুষ্ঠান করতেন মানে তারা গিয়ে বেড়াতেন, পেট্রিয়টিক সংস দেশপ্রেমের গান, অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোজ এবং আয়োজন করতেন পুতুল নাচের, বিসাইডস ছাড়াও, বিসাইড স্টেজ, স্টেজ করা মঞ্চস্থ করা, মঞ্চায়িত করা, স্টেজ করা। তো এই স্টেজ এটা ভার্ব, কিন্তু দেখো এই ভার্বের আগে কোনো কনজাংশন নাই, ফলে এই ভার্বটাকে আমাদের প্রথাগতভাবে আমাদের সিম্পল সেন্টেন্স ধরতে হবে, যেহেতু কনজাংশন নাই, কমপ্লেক্স বা কম্পাউন্ড হওয়ার সুযোগ নাই, ফলে এইটাকে ভার্বটাকে নষ্ট করা মানে কি আমরা আইন যোগ করবো, স্টেজিং বলবো। বিসাইড স্টেজিং ড্রামাস, অর্থাৎ নাটক মঞ্চস্থ ছাড়াও তারা গাইতেন কি গাইতেন, প্যাট্রিয়টিক সংস অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোজ, দেশপ্রেমের গান গাইতেন এবং পুতুল নাচের আয়োজন করতেন, এবং এছাড়াও স্টেজিং ড্রামাস, নাটক মঞ্চস্থ করা ছাড়াও এই কাজ করতেন। তাহলে স্টেজিং, তোমরা কি বুঝতে পারছো এই জায়গায় আমরা ভার্বটাকে নষ্ট করলাম কেন? এই জন্য করলাম যে দে ইউজ টু পারফর্ম একটা ভার্ব, এই ভার্বের পরে আর কোনো কনজাংশন নাই যে এই ভার্বটাকে আমরা টেন্সে নেব, ফলে এই ভার্বটা আমাদের নন ফাইনাইটে নিতে হলো, ভার্বটাকে আইন যোগ করে নষ্ট করলাম। এর আগে বলছিলাম দেখো স্টেজিং যখন লিখবো তখন ই থাকবে না, যে কোনো ভার্বের শেষে ই থাকলে তার সাথে আইন যোগ করার সময় ইটা উঠে যায়, স্টেজিং STAGING, এখানে ই থাকবে না, স্টেজিং ড্রামাস। শাহিন সামাদ সেইড, শাহিন সামাদ বললেন লিবারেশন ওয়ার্ড অলওয়েজ বি, আমরা জানি বি ভার্বের বেশ কয়েকটা অল্টারনেটিভ আছে, বি নিজে বসতে পারে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হলো বি এর অল্টারনেটিভ ফর্ম, যে কোনো একটা বসবে, আমরা কি বসাবো এখানে? শাহিন সামাদ সেইড, শাহিন সামাদ বলেছিলেন, দেখো ভার্বটা পাস্ট টেন্স, পরেরটা আলটিমেটলি পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু আমরা পাস্ট টেন্স করবো না, কারণ এটা যে তিনি বলতেন লিবারেশন, দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে উদ্ধৃতি করে দেওয়া, এটা চিরন্তন সত্য কথা, লিবারেশন ওয়ার্ড অলওয়েজ মানে মুক্তিযুদ্ধ সবসময় আমাদের একটা অনুপ্রেরণার বিষয়, আমাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে লিবারেশন ওয়ার্ড অলওয়েজ ইজ অ্যান ইন্সপাইরেশন, ইজ এই জায়গায় ওয়াজ দেওয়া যাবে না, তোমরা মনে করো না যে আগেরটা পাস্ট টেন্স পরেরটা পাস্ট টেন্স করি, ওয়াজ, লিবারেশন ওয়ার্ড অলওয়েজ ওয়াজ না, এটা ইনভার্টেড কমা দিয়ে উদ্ধৃতি আছে এবং এটা চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথায় ভার্বটাকে পাস্ট টেন্স করা দরকার হয় না। লিবারেশন ওয়ার্ড অলওয়েজ ইজ অ্যান ইন্সপাইরেশন ফর মি, শাহিন সামাদ বললেন যে মুক্তিযুদ্ধ সবসময় আমার প্রেরণার উৎস, আমার কাছে একটা প্রেরণা। নেক্সট দ্য লিবারেশন শি স্যাং, শাহিন সামাদ, শি মানে শাহিন সামাদ, এটা প্রোনাউন, শাহিন সামাদের পরিবর্তে বসছে, শি স্যাং এ লট অফ সংস ডিউরিং দ্যাট টাইম অ্যান্ড নাও শি ফিল, তিনি অনেক গান গেয়েছিলেন, এ লট অফ মানে প্রচুর, শি স্যাং, সিং স্যাং সাং, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, শি স্যাং এ লট অফ সংস, প্রচুর পরিমাণ গান তিনি গেয়েছিলেন, ডিউরিং দ্যাট টাইম সেই সময়ে, অ্যান্ড এই জায়গায় দেখো একটা ভার্ব, এটা অ্যান্ড আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড নাও শি, তাহলে এই ভার্বটাকে রাখতে হবে, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত, এই ভার্বটাকে
নষ্ট করা যাবে না, ফাইনাইটে রাখতে হবে। তাহলে নাও শি, নাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সকে ইন্ডিকেট করছে। নাও শি যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল তখন শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এজ যোগ করতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স যেহেতু। তাহলে নাও শি ফিলস, এখন সে অনুভব করে, অনার্ড মানে সম্মানিত বোধ করে, টু হ্যাভ বিন এবল টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার্স, সেই সময়ে যে তিনি মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিলেন সেই কারণে এখন তিনি নিজের মধ্যে আত্মতৃপ্তি বোধ করেন। শি ফিলস এর যোগ করলাম কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি হ্যাজ দ্য মেমোরেবল হারমোনিয়াম উইথ হুইচ শি স্যাং ইন 1971, এখনও তার কাছে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শি হ্যাজ তার আছে দ্য মেমোরেবল হারমোনিয়াম, সেই স্মরণীয় হারমোনিয়ামটা এখনও তিনি সংরক্ষণ করেন, তার কাছে আছে, উইথ হুইচ যা দিয়ে শি স্যাং তিনি গেয়েছিলেন ইন 1971। নাও শি, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নাও অ্যাট প্রেজেন্ট অলওয়েজ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। তাহলে নাও শি উইশেস, যেহেতু শি ভার্বের সাথে যোগ করতে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন সে বোধ করেন, এখন তিনি চান, তার এখন অভিপ্রায়, তার ইচ্ছা, তাহলে এখন তিনি ইচ্ছা প্রকাশ করেন। নাও শি উইশেস এর যোগ করতে হবে, কিন্তু আমরা জানি এস ডাবল এস ইএস এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে এর যোগ করতে হয়, পাঁচটার ক্ষেত্রে এর যোগ করতে হয়, শুধু এর যোগ করলে হয় না। যেমন ও থাকলে যেমন ডু, ডাজ, গোজ এর যোগ করতে হয়, আবার এস থাকলে এর যোগ করতে হয়, এস থাকলে এর যোগ করতে হয়, সিএস থাকলে এর যোগ করতে হয়, আর এক্স থাকলে এর যোগ করতে হয়। তো আমাদের উইশেস লেখার সময় এর যোগ করতে হবে। তো নাও শি উইশেস টু হ্যান্ড ইট ওভার টু লিবারেশন ওয়ার মিউজিয়াম, এখন সে চায় এটা হস্তান্তর করতে, হ্যান্ড ওভার করার মানে হস্তান্তর করতে, কাকে হস্তান্তর করতে, লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে তিনি তার সেই বিখ্যাত স্মরণীয় হারমোনিয়ামটা তিনি হস্তান্তর করতে চান জাদুঘরে। দিস এমিনেন্ট আর্টিস্টই ওয়ান্টস লাইভ পারফরমেন্স। দিস এমিনেন্ট আর্টিস্টই, এই প্রখ্যাত শিল্পী, ওয়ান্টস মানে তিনি চান, কি চান, লাইভ পারফরমেন্স অর্থাৎ সরাসরি সম্প্রচার হোক, লাইভ এটা কিন্তু অ্যাডভার্ব, কীভাবে সম্প্রচারিত হোক, সরাসরি সম্প্রচারিত হোক, কোথায়, লাইভ পারফরমেন্স অফ দোজ টাচিং সংস, ওই সমস্ত মর্মস্পর্শী হৃদয়গ্রাহী, ওই সমস্ত অনুপ্রেরণা জাগানিয়া গণজাগরণমুখী গানগুলো, গণজাগরণের গানগুলো যেন এখনও গাওয়া হয় অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে, অ্যাটলিস্ট ওয়ান সং অন্তত পক্ষে সপ্তাহে একদিন একটা করে গান, ইন এ উইক, অ্যান্ড দাস এবং এইভাবে কাভার্স। দেখো অ্যান্ড আছে, যেহেতু অ্যান্ড আছে, আগের ভাবটা যেমন ছিল ওয়ান্টস ভাবের সাথে যুক্ত ছিল, অ্যান্ডের কারণে পরের ভাবটার সাথে আবার এজ করতে হচ্ছে, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড শি ওয়ান্টস টু কাভার অল দ্য ইয়ার রাউন্ড, এই যে আমাদের যে মিডিয়াতে যেন সারা বছরব্যাপী মুক্তিযুদ্ধের বা গণজাগরণের গানগুলো গাওয়া হয় এবং কাভারিং দেওয়া হয়, অর্থাৎ সম্প্রচারের মধ্যে থাকে। তো আমরা দেখলাম যে বাক্যস্থ ক্রিয়াপদ যেটা বন্ধনীবদ্ধ থাকে, সেই ক্রিয়াপদটাকে সঠিক করতে গেলে আমাদের টেন্সটা দেখতে হবে, আমাদের অ্যাক্টিভ প্যাসিভ দেখতে হবে, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখতে হবে, আমাদের নেগেটিভ করতে হবে না অ্যাফার্মেটিভ করতে হবে এটা দেখতে হবে, আর সর্বোপরি যে জ্ঞানটা দরকার সেটা হলো টেক্সটটাকে বাংলায় ভালো করে বোঝা। তোমরা যদি টেক্সটটা ভালো করে বোঝো তাহলে তোমরা টেন্স ধরতে পারবা, তাহলে তোমরা ক্রিয়াপদটাকেও সঠিক রূপে রূপান্তর করতে পারবা। তো আজকের দিনে আমাদের ভার্বের কাজ করা এখানে শেষ হলো। আমরা সামনের দিনে নিশ্চয়ই ভিন্ন একটা আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থতা কামনা করে আজকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।